জি ঢাকা থেকে বলছিলাম। জি কণা বলুন। আমার হাজবেন্ড প্রচন্ড নাক থাকে রাতে, আর মানে আমার মনে হয় যে ওনার মানে কাছে থাকলে বোঝা যায় যে ওনার নাকে গন্ধ বা এরকম কিছু। আর ওই যে স্যার যেরকম বললেন যে আমি পাশে থেকে বুঝতে পারি না, আমার মনে হয় কি ওনার মানে অনেক শ্বাসকষ্ট হচ্ছে এরকম। জি আপনার হাজবেন্ডের বয়সটা জানতে চাচ্ছি। ওনার 34। 34। ধন্যবাদ। দেখুন, আমি আসলে যে কথাগুলো বললাম এগুলো আসলে আমরা যখন কথা বলি তখন আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলি, কারণ এই ধরনের রোগীরাই আমাদের কাছে বেশি আসেন। তো দেখুন, আপনার কিন্তু যে কমপ্লেইন এটা কিন্তু মিলে যাচ্ছে আমাদের সাথে। আপনার হাজবেন্ডের বারবার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনাকে সারা জেগেই থাকতে হয় মনে হয় মোটামুটি। তো এতে চিন্তার কিছু নেই। 34 ইয়ার্স, দেখতে হবে যে ওনার ওজন কত। আপনি প্রথমে চেষ্টা করুন ওনার ওজনটা কমাতে। ওনার ওজনটা আমি আসলে জানতে পারিনি, অবশ্যই ওজন 65 কেজির উপরে হবে আমার মনে হয়। আর হাইটও একটা ব্যাপার আছে, হাইট অনুসারে যদি 70-80 এও হতে পারে। তো এই ওজনটা যদি কমাতে পারেন এটা হলো 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে শোয়ার পজিশনটা চেঞ্জ করা। একদিকে কাত হয়ে শুলে কিন্তু নাক ডাকাটা অনেক কমে যায়। যদি চিত হয়ে শোয়া যায় তাহলে বেশি হয়। যদি এক্সারসাইজ করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন এবং এক্সারসাইজ, শুধু খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই হবে না, এক্সারসাইজও করতে হবে। এক্সারসাইজ কি যে কোনো ধরনের? জগিং করতে পারেন উনি সকালে, 10 কিলোমিটার দৌড়াতে পারেন। 10 কিলোমিটার দৌড়ানো কিন্তু কোনো ব্যাপার না। আপনি সংসদ ভবনের সামনে সকালবেলায় যান, দেখবেন যে কমপক্ষে ওইখানে 20,000 লোক আছে এত ভোরে, 5:30 6টার দিকে, 6টা 6:15টার মধ্যে দেখবেন মিনিমাম 20,000 লোক ওইখানে হাঁটাহাঁটি করছে, বিভিন্ন বয়সে। এমনকি ছোট ছোট বাচ্চারাও আছে, কেউ সাইকেলে চালাচ্ছে, কেউ হাঁটাহাঁটি করছে, কেউ বিভিন্ন ধরনের ব্যায়াম করছে। কাজেই আপনি আপনার বাড়ির আশেপাশে বা বাসার আশেপাশে যে জায়গা আছে, সকালে হোক, বিকালে হোক বা রাতে হোক, যখন সময় পান এক্সারসাইজ করুন। আর দ্বিতীয়ত হচ্ছে যে শোয়ার পজিশনটা একটু চেঞ্জ করুন। আর এতেও যদি আপনি 10-15 কেজি ওয়েট কমার পরেও যদি না কমে, সেই ক্ষেত্রে আপনি একজন ডাক্তারকে দেখাতে পারেন, এখনো দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ডাক্তার দেখালে কি আলটিমেটলি কোনো সার্জারির প্রয়োজন হতে পারে এই ক্ষেত্রে? ডাক্তার প্রথমে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবেন, ওনাকে অ্যাসেস করবেন। আসলে অ্যাসেস করার পরে ওনার যে নাক ডাকার যে লেভেলটা, এটাকে অ্যাসেস করবেন যে এটা কি ওষুধে কতটুকু কমবে বা অ্যাডভাইসে কতটুকু কমবে, অথবা কিছু কনজারভেটিভ প্রসিডিওর আছে, আমরা বলি মাস্ক, আইপিপিআর, ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার রেসপিরেশন বা ভেন্টিলেশন, একটা মেশিন পাওয়া যায় সেটা। আর যদি এতে মনে হয় যে না এটা উনি ভালো হবে না, তখন আমরা সার্জারিতে চলে যাই। আমরা একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আমরা নাক ডাকার এই চিকিৎসার পদ্ধতির মধ্যে এই যে আপনি বলেন কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং সার্জারিতে কি খুব বড় ধরনের কোন সার্জারি, হাসপাতালে ভর্তি থাকা লাগে এই ধরনের কিছু? ডেফিনেটলি সার্জারি তো আসলে উদ্দেশ্য, সার্জারির যে উদ্দেশ্যটা হচ্ছে, এবং এই সার্জারিটাকে আপনি বলেছিলেন যে লেজার দিয়ে বিভিন্ন ধরনের সার্জারি করা হয়, এটাও কি সেটার মাধ্যমে করা যায়? লেজার দিয়ে আসলে ভালো হয়। আমাদের আসলে উদ্দেশ্য থাকে যেন গলার যে জায়গাগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে যেন বড় করা যায়, যাতে পেশেন্ট ঠিক মতো শ্বাস নিতে পারে। তো এখানে আমরা কিছু কিছু স্ট্রাকচার ফেলে দিই, যেমন টনসিল গুলো ফেলে দিই, তারপরে আশেপাশের যে ল্যাক্স টিস্যু, এটাকে কি বলবো, ঢিলা ঢালা যে শরীরের যে পেশিগুলো আছে, এগুলাকে আমরা ছোট করে দেই। দরকার হলে জিহ্বার গোড়া কিছুটা ছোট করে দেই, তালু বা আলা জিহ্বা এগুলাকে আমরা ছোট করে দেই, যাতে জায়গাটা বাড়ে। তো এই সার্জারিটা হচ্ছে একটু বড়, লেজার দিয়ে অনেক সহজ হয়, অনেক সহজ হয় এবং অনেক হয়। এবং লেজার দিয়ে যে সার্জারিগুলো করা হয় সেগুলোর খরচ কিরকম, আমাদের দেশের মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে ব্যয় করার মতো কিনা? অবশ্যই ব্যয় করার মতন, কারণ আমাদের দেশের আমি যে দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সাধারণ মানুষের খরচ করার ক্যাপাবিলিটি কিন্তু খুব একটা কম না। আমি অলরেডি কিছুদিন ধরে চিন্তা করছিলাম যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম। তো আশেপাশের দেশের সাথে কম্পেয়ার করে দেখলাম যে না, আমাদের দেশে এটাই কিন্তু এই রিজিয়নের মধ্যে ভালো একটা অবস্থায় আছে। তো তাতে মনে হচ্ছে যে রোগীরা কিন্তু যখন দরকার পড়ে, এটা আমাদের দেশের জন্য খুবই একটা ভালো পজিটিভ সাইড, যে যখন দরকার পড়ে আমাদের দেশের রোগীরা কিন্তু খরচ করতে রাজি আছেন, কিন্তু তারা সার্ভিস চান। খরচ করে আমি করব, বাট ইউ মাস্ট গিভ দ্য সার্ভিস। এর পরিবর্তে যে সার্ভিসটা যেন ভালো হয়, মানসম্মত হয়, মানুষের মধ্যে একটা মানসিকতাটা চলে এসেছে যে আমি খরচ করব, বাট আই ওয়ান্ট এ বেটার সার্ভিস। নিশ্চয়ই আমাদের সবার চাওয়া এটা। একটু বলে নিই আমি এখানে। আচ্ছা, আমরা একটু লেজার নিয়ে কথা বলি একটা বিরতি থেকে ফিরে, তারপর আপনার কাছ থেকে লেজার সম্পর্কে আরো জানবো। দর্শক
ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করেছিলেন যে লেজারের খরচ। আসলে লেজার তো কমফোর্টেবল বোথ ফর দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য সার্জন। তো কাজেই লেজার মেশিনের শুধু একটা কস্ট আছে, সেটাই এর সাথে যোগ হয়, এর বেশি কিছু না। সাধারণভাবে একটা অপারেশনে যে খরচ হয়, লেজার করতে গেলে তার সাথে আর অল্প কিছু খরচ হয়, কিন্তু সেটা সব রোগীদের ধরা ছোঁয়ার মধ্যেই। আচ্ছা, হ্যাঁ। আর আমি একটা কথা বলে রাখি আপনাকে, আমরা যারা সাধারণ প্র্যাকটিস করি, আমরা কিন্তু আমি একটা গোপন কথা বলেই দিই, আমরা কিন্তু কোনো কারোর জন্য ফিক্স করে রাখি না যে এত টাকা চার্জ না হলে এই অপারেশন হবে না। এটা কিন্তু ঠিক না। আমরা অনেক ক্ষেত্রে নিজেদের যে কিছু ফান্ড থাকে, পুয়ার ফান্ড, সেই ফান্ড থেকেও কিন্তু আমরা সাধারণ রোগীদের বা গরিব রোগীদেরকে ওইখান থেকে ট্রিটমেন্ট করি। তো কাজেই লেজারের খরচ নিয়ে চিন্তা ভাবনার বেশি কারণ নেই, কারণ এটা খুব একটা ইফেক্ট করে, ব্যয়বহুল কিংবা ব্যয়ের কারণে চিকিৎসা নেওয়া যাচ্ছে না এরকম খুব ব্যয়বহুল।